আমাদের সরকারের সময়টা এমন একটা সময় আমরা এখন আছি যখন একটা যুদ্ধকালীন সময়, যুদ্ধ চলছে সারা বিশ্বে। এটা আমি জানি না, এটা আল্লাহর ইচ্ছা, আমাদের দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না। এটা এই যুদ্ধ কতটুকু করাবে, আমাদের এফেক্ট কতটুকু পর্যন্ত আসবে, এটা আল্লাহই বলতে পারে। তো সবচেয়ে প্রথম যারা ভুক্তভোগী হবে সাধারণ মানুষ এবং অতঃপর ব্যাংক সেক্টর, এরা ভুক্তভোগী হবে মারাত্মক রকম ভাবে। ফরেন রেমিটেন্স বন্ধ হবে, এখন থেকে বন্ধ হতে চলেছে অনেকটা। তারপর আমাদের রপ্তানি বন্ধ হবে, আমার ক্ষেত্রে আমদানি বন্ধ হবে। ব্যাংকিং সেক্টরে এসে আমার একটা সম্পর্ক আছে বলে আমি বলতে পারছি। আর এই ব্যাংকের, কৃষি ব্যাংকের তো কৃতিত্ব আমি জানি। আমাদের এমপি মহোদয় এবং ডিএমপি মহোদয় যারা আপনারা আছেন, যারা কাজকর্ম করছেন এখানে, কর্মকর্তা বৃন্দ সকলে অত্যন্ত সিনসিয়ারলি কাজ করেন। আবার এই জন্যই এই ব্যাংকের অনেক সমৃদ্ধি এবং অনেক এগিয়ে গেছে। ব্যাংকটা সরকারি আমরা ব্যাংকের যেতে অনেক ভালো অবস্থায় আছে কৃষি ব্যাংক। আমি আপনাদের দাওয়াত পাওয়ার পর এখানে আসা পর্যন্ত আমি অনেক কথা শুনেছি। আমি যাতে এখানে আসি, আমাকে অনেকবার বলা হয়েছে, যেভাবে বলা হয়েছে সেই কথাগুলো অবশ্য অনেক যুক্তিও আছে, বাস্তবতা আছে। এই সময় কিছুক্ষণ আগে আমি দেখেছি এখানে, আমার কথা কিছু মনে করবেন না, আমার একটু অভ্যাস আছে, খুব বাজে অভ্যাস, কিছু আমার অভ্যাসে উল্টো হয়ে গেছে, আমি বলি আর কি। আমি বসে বসে একটা সোশ্যাল দেখছিলাম। আমি যখন জীবনের প্রথম রাজনীতি শুরু করি আমরা 1978 সালে, তখন আমার এক বন্ধু ছিল শরীয়তপুরের, তার নাম ছিল লুৎফর রহমান, সবাই বলতো বড় লুৎফর। তার একটু সুনাম দুর্নাম দুই ছিল, তবে ফরিদপুর এবং শরীয়তপুরে তার বিএনপির অবস্থানের জন্য, বর্তমান যে অবস্থান আছে তৈরি হয়েছে, এই জন্য সে অনেকাংশে কৃতিত্বের দাবিদার। তো ওই ভাতিজা লিখেছে যে আমি আমার চাচার সম্পর্কে কিছু কথা লিখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, পত্রিকায়, যে বিএনপিতে আমার চাচার অবদান কি। তার ফলে যারা আমাকে দেশ থেকে বের করে দিল, অর্থাৎ আওয়ামী লীগের সহযোগীরা যারা বের করে দিল, তারাই আজকে এখন বিএনপি সবচেয়ে বড় নেতা হয়ে গেছে এলাকায়। এটা হলো তার বক্তব্য সোশ্যাল মিডিয়া। তো যারা আমাকে আসতে বলেন, মানে না করেছিল, তাদের এক বক্তব্য হলো যে বিগত সরকারের সময় যারা এই ব্যাংকে বদলি বাণিজ্য করেছে এবং বদলির জন্য যথেষ্ট কাজ কিংবা অপকর্ম কিংবা কর্ম করেছে, তারা আজকে কিন্তু নেতা হয়ে গেছে। এই ব্যাপারে আপনি সাবধান থাকবেন। আমি জানি না কথা কথা সত্যি, এটা আমি জানি না, কিন্তু বক্তব্যটা আমার কাছে আসছে। এবং যিনি লিখেছেন তিনি নিশ্চয়ই ভুক্তভোগী এটার। তো দয়া করে আমার বক্তব্য থাকবে, আগে যাই করেছেন, জানি না কি করেছেন, যদি অন্য সরকারের সঙ্গে সম্পৃক্ত থেকে থাকেন, ওখানে থাকেন, কোনো ব্যবস্থা নেওয়া হবে না, ভালো থাকবেন। কিন্তু গুপ্তভাবে বিএনপির মধ্যে এসে দলকে, বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করবেন না। এখানে যে অবস্থা আছে থাকেন, গণতান্ত্রিক দেশ, যদি কোনো ব্যাংকিং অপরাধ কিংবা ফৌজদারি অপরাধ না করে থাকেন, আপনাদের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এটা একেবারে আমি নিশ্চয়ভাবে বলতে পারি। কিন্তু ব্যাংকের ভিতরে অতিরিক্ত, মানে আগে যারা অন্য কিছু করেছেন, অতিরিক্ত বিএনপি হয়ে ব্যাংকের ভিতরে অনেক অপকর্ম করবেন, এটা যেন না হয়। আমি এখানে ব্যাংকের কর্মকর্তা, আমার ডানে ভাই আছেন, আমার এমপি সাহেব আছে, ডিএমপি সাহেব আছেন, সবাই জানাবো আমি।
যদিও ব্যাংকে আবার ইন্টারফেয়ার করার কোনো ক্ষমতা নাই, আমি করতে চাইও না, আপনাদের ব্যাংকে আপনারা চালাবেন। তবে যদি আমার কোনো আমাদের নেতা কর্মীর কোনো পরিচয়ে আপনাদের কাছ থেকে অন্যায়ভাবে কোনো আবদার মেটানোর চেষ্টা করে, অন্যায় আবদার করে এবং মানতে বাধ্য করার চেষ্টা করে, সেটা কিন্তু আপনারা মানবেন না দয়া করে। ব্যাংক ব্যাংকিং নিয়মে চলবে, আমার শ্রমিক সংগঠন শ্রমিক সংগঠন নিয়মে চলবে। আমি একজন বিএনপির কর্মী থেকে আসি, এখানে এসেছি আমি, এবং এই ব্যাংকের ব্যাংকে যত বড় বড় নেতারা ছিল আগে, আপনি জানেন এক সময় ব্যাংকিং এর অনেকেই ছিল, বাকির আগে ছিল জামাল বলে সোনালী ব্যাংকের একজন শ্রমিক নেতা ছিল জামাল। সে ব্যাংকিং সেক্টরে একটা অপ্রতিরোধ মুকুটবিহীন সম্রাট হয়ে গেছিল। ওর কথা মতো সে ছিল সোনালী ব্যাংকের নেতা, কিন্তু সব ব্যাংক তার কথা ছিল। ফলশ্রুতিতে অবস্থা এমন হয়ে গিয়েছিল, তাকে তৎকালীন সময় প্রেসিডেন্ট সাত্তার সাহেব এক রাত্রের মধ্যে তাকে বহিষ্কার করে গ্রেফতার করেছিল। আমি একটু উদাহরণ দিচ্ছি, বিএনপির সময় বিএনপি নেতা বহিষ্কার এবং গ্রেফতার। সবাই ধারণা করেছিল বহিষ্কার করলে, গ্রেফতার করলে তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু কঠোর হস্তে বিএনপি সাথে দমন করেছিল। আমাদের ব্যাংকিং সেক্টর হলো বাংলাদেশের অনেকগুলো চালিকা শক্তির মধ্যে একটা চালিকা শক্তি হলো ব্যাংকিং সেক্টর। তার মধ্যে আপনারা বলেছেন কৃষি ব্যাংক আপনাদের কারণে আজকে অনেক সমৃদ্ধি লাভ করেছে। ব্যাংক সমৃদ্ধি অর্থ হলো আপনাদের ব্যাংকের সঙ্গে যারা সম্পৃক্ত আছে তারাও সমৃদ্ধ। আমি কি বুঝতে পেরেছি? আমাদের যদি একটা ব্যাংক সমৃদ্ধ হয়, তাহলে এই ব্যাংকের সঙ্গে যত কর্মচারী, যত কর্মকর্তা এবং ক্লায়েন্ট, আপনি যারা ক্লায়েন্টরা যারা আছেন, তারাও কিন্তু একইভাবে সমৃদ্ধ। কারণ একটা সমৃদ্ধ ব্যাংকের ক্লায়েন্ট যদি সমৃদ্ধ না হয়, ব্যাংকের সমৃদ্ধ হবে না। তো প্রিয় ভাই বোনরা, আমি আপনাদের ইফতারে দাওয়াতে এসেছিলাম, কিন্তু ইফতার করা যাবে না এখন। আমি আরেকটা ইফতারে যাবো, ভাবছিলাম যে আপনি দেখা করে কথা বলে, বিশেষ করে নির্বাচনে আপনারা আমার জন্য যারা কাজ করেছেন, দোয়া করেছেন, ভোট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের কৃতজ্ঞ যে আপনাদের অনেক পরিশ্রমের ফসলেই আমি একটা অস্বাভাবিক অবস্থা থেকে জয়লাভ করে উঠে আসতে পেরেছি। আপনারা জানেন যে আমাদের প্রতিপক্ষ ছিল জামাত সমর্থিত, অর্থাৎ জামাতেরই লোকেরা। আমার প্রতিপক্ষ যিনি, তার বাপ মা দুজনই জামাতের লোক। এবং বলতে খুব দুঃখ লাগে, কষ্ট লাগে, যার মধ্যে অস্বাভাবিক মিথ্যা কথা বলতে পারে ভাই। মাথায় টুপি দিয়ে, মাথার টুপি পরে সাবলীল ভাষায় অনবদ্য ভাবে মিথ্যা কথা বলছে। মিনিমাম আটকায়, একটা মিথ্যা কথা বলতে গেলে মানুষ মুখ তো আটকায়। সেটা আপনারা জানা করবেন, আমি বলতে যাচ্ছি না, কিন্তু আমি বলতে পারি মিথ্যাবাদী এবং অপপ্রচারকারী। এক রোজার মধ্যে থেকে একজন মানুষ মিথ্যা কথা বললে, অপপ্রচার করলে রোজা হালকা হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, এটাও বলে জানে না, যদিও জামাত ইসলাম করে। আবার আমি দেখেছি এই দল এবং এই গোষ্ঠী এত মিথ্যা কথা বলতে পারে রে ভাই, দেশীয় ভাবে, আন্তর্জাতিক ভাবে, ধর্মীয় ভাবে, যে কোনো ভাবে তারা মিথ্যা কথা বলতে অভ্যস্ত। যেমন আপনি চিন্তা করে রাখেন, শুধুমাত্র নির্বাচনে একটি সিটে জয়লাভ করার জন্য জামাতে হিন্দু সেনা করেছে। এটা হয় কি? এক ভদ্রলোককে নমিনেশন দিল কৃষ্ণনন্দী, এবং সেটা কি জামাতের আর একটু জামাতের আমির হয়ে যেত, অবস্থা ছিল। তো কৃষ্ণনন্দীকে তারা নমিনেশন দিল। আবার তাদেরকে একজন ব্যারিস্টার মন্দিরে গিয়ে, অবশ্যই যার যার ধর্ম তার কাছে, আমরা আগেই বলি আমাদের ধর্মই বলা আছে, যার যার ধর্ম তার কাছে আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি, কোন ধর্মকে আমরা ঘৃণা করি না।
কিন্তু আমার ধর্মটা ভালো, আমার মত ধর্মকে পালন করবো, সবাই যার ধর্ম পালন করবে। তাই বলে বিষ্ণু, কৃষ্ণ, রসুল সাল্লাল্লাহু কিন্তু আমরা মিলাতে পারি? মিলাই ফেলছে এরা। কি ল্যাঙ্গুয়েজটা কি ছিল জানেন? আমি ল্যাঙ্গুয়েজটা আমি আগে বলতে বললে আবার এটা টেলিভিশনে কাট পিস করে আবার আমাদের চালা দিই, আমি বলবো না এটা। তো এমন ভাবে বলেছিল আমার বলতে বলতে ইচ্ছা করছে, বলতে পারছি না, বলছি না। আপনারা শুনেছেন এটা? আপনারা শুনেছেন কিভাবে বলেছে? তো এখন ভোট পাওয়ার জন্য এরা কি পারে না এটা আমি বুঝতে পারি না। তবে সামনে যে সময়গুলো আসতেছে আপনারা একটু সাবধান থাকবেন।